জানতে চাইলো বুকা নূর। সাদাফ নূরের দিকে তাকিয়ে বলল, তাহলে আর কি করব? সবাইকে বিয়ে করে ফেলবো। আর তুই কেন চাস না আমার বিয়ে হোক? আমি বিয়ে করি, তুই কি মনে করিস আমার টাকা নেই? বিয়ে করে আমি বউকে খাওয়াতে পারবো না তাই? না না, তা কেন হবে? আমি হঠাৎ আপনার বিয়ের কথা শুনে তাড়াহুড়ো করে এই কথা বলে ফেলেছি। আমি মোটেও আপনাকে ফকির মনে করি না। বিশ্বাস করুন, মেয়েটা যদি আমার মতো লাজুক হয় আর ভীতু হয়, তাহলে বাপ চাচাদের সামনে কিভাবে বলবে আপনাকে সে বিয়ে করতে চায়? তুই লাজুক, তুই ভীতু? তাহলে তোর বাপ চাচাদের যে বল, রাতের আধারে তুই আমার রুমে আসিস আর কি কি সব করিস, দেখি তোর লজ্জা আর ভয় কোথায় থাকে। না না, এটা যে বলবেন না। আচ্ছা, আর কোনো উপায় নেই আপনি কাকে বিয়ে করতে চান সেটা বোঝানোর? এই মুহূর্তে আর কোনো উপায় দেখছি না, পরে যদি মনে পড়ে তাহলে তোকে জানাবো। বলেই সাদাফ রুম থেকে বের হয়ে হবে হঠাৎ মনে পড়লো রাতে নূরকে গলার কাছে একটা কামড় দিয়েছিল। সেটার দাগ কতটা হয়েছে একটু দেখতে নূরের কাছে এসে ঘোমটাটা হঠাৎই সরিয়ে ফেলে দিল সাদাফ। নূর ভ্যাবাচাকা খেয়ে গেল হঠাৎ ঘোমটা ফেলে দেওয়ায়। ঝরঝরিয়ে নূরের সামনে চুলগুলো মুখের সামনে উপর এসে পড়লো। সাদাফ মুগ্ধ হয়ে দেখলো দৃশ্যটা। তারপর গলার কাছে চুলগুলো একটু সরিয়ে দেখলো, স্পষ্ট বোঝা যাচ্ছে মানুষের কামড়ের দাগের মতন। সাদাফ মুচকি হাসলো, তারপর বলল, এখনো জ্বালা করছে? ব্যথা করে? করলে একটু মলম লাগিয়ে নিস, আমার আলমারিতে মলম আছে। নূর মাথা নেড়ে সায় জানালো। সাদাফ কথাটি বলে বের হয়ে গেল। মনে মনে ভাবল, পাগল নূর সারাদিন এখন পাগলামি করবে আর উপায় খুঁজে বের করার চেষ্টা করবে। তারপরও সাদাব খুশি, সারাদিন সাদাবকে নিয়ে ব্যস্ত থাকবে। বিকেল 5টা। নূর ঘুম থেকে উঠে বিকালে ড্রয়িং রুমে এসে বসেছে। আজ হুমায়ুন রহমানও ফজলুর রহমান কেউ আসেনি, অফিসে যায়নি তারা। চা খাওয়ার জন্য নিচে এসে বসেছে। নূর আমতা আমতা করছে হুমায়ুন রহমান ফজলুর রহমানের সাথে কথা বলার জন্য, কিন্তু কোনোভাবে সুযোগ পাচ্ছে না। হুমায়ুন রহমান নূরকে ডেকে বলল, এদিকে আয় তোমা, কি হয়েছে, কিছু বলবি? নূর উঠে গিয়ে হুমায়ুন রহমানের সাথে বসে বলল। না বড়াবু, কিছু বলবো না। তারপর হঠাৎ বলে উঠল, আচ্ছা বড়াবু, সাদা ভাইয়া কাকে বিয়ে করতে চায়? যদি মেয়েটা ভালো না হয়, যদি মেয়েটা অনেক ঝগড়াটে হয়, যদি আমাকে রিমাকে সহ্য করতে না পারে, তুমি এমন মেয়েকে বিয়ে করিও না প্লিজ। ফজলুর রহমান অবাক হয়ে গেল মেয়ের কথা শুনে। হুমায়ুন রহমান মুচকি হাসলেন, হেসে বললেন, তুই কি করে জানলি মেয়েটা ঝগড়াটে হবে? ভালো তো হতে পারে, তোর মতো লক্ষ্মীও হতে পারে। নূর বলল, মোটেও না, আমার মতো কোনোদিনও হবে না। আমি তো শুধু একটাই, তোমার আদরের নূর। অন্য কেউ কি করে হতে পারে আমার মতো বলো তো? এই বিয়েটা ক্যান্সেল করে দেয়া যায় না? সাদা ভাইয়ার কি এমন বয়স হয়েছে? পাশের বাড়ির একটা ছেলে তো 30 বছর হয়ে গেছে, তারপরেও এখনো বিয়ে করেনি। আর সামনে তো আমার এসএসসি পরীক্ষা। তাহলে এই সময় যদি বিয়ে করে আমরা কি আনন্দ করতে পারবো বলো? এর থেকে ভালো না সাদা ভাইয়াকে বলে দাও এই বিয়ে হবে না। ফজলুর রহমান অবাক হয়ে গেলেন মেয়ের কথা শুনে। এটা স্পষ্ট নূর চাইতে না সাফাতের বিয়ে হোক। তবে কি সাফাতের আগে নূরই সাফাতকে চেয়ে বসবে? মনে মনে ভাবতে লাগলো ফজলুর রহমান। এদিকে সাইমন রুমে গিয়ে ভাবতে লাগলো রিমার কথা। রিমা কলেজে গিয়েছে। সাইমন আজকে ভার্সিটি যাবে না। বিছানায় শুয়ে শুয়ে ভাবছে গতকাল রাতের কথা। সাইমনের কলার ঝাঁকাতে ঝাঁকাতে সাইমনকে বলল, বিয়ে করবি প্রেম করবি, তাহলে ওকে দিয়ে কাজ করাস না কেন? ছেলে যেহেতু হয়েছে, একদিন না একদিন তো বিয়ে করতেই হবে। কথাটি বলার সাথে সাথে রিমা সাইমনের কলার ধরে নিয়ে সাইমনকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল। তারপর সাইমনের উপর চড়ে বসে বলল, এবার বল কি করবি? বিয়ে করবি প্রেম করবি, আর তোর ঘরে গিয়ে ঘর গোছাবো আমি, তোর কাপড় চোপড় ধোবো আমি, আয়রন করব আমি, তাই তো এটা বলতে চাচ্ছিস? সাইমন ভাবাচেকা খেয়ে গেল। কি বলবে বুঝতে পারছে না। এদিকে অদ্ভুত অনুভূতি হচ্ছে, রিমা ওর উপরে বসে আছে। কেমন যেন একটা ফিলিংস হচ্ছে। ভাবাচেকা খেয়ে বলল, হ্যাঁ, বিয়ে তো একসময় করবোই। রিমা যেন রাগে খেয়ে হারিয়ে ফেল, আর কিছু বলতে পারছে না। হঠাৎ করেই আঁকড়ে ধরলো সাইমনের ঠোঁট। না, এটা কোনো চুমু। রাগের ক্ষোভে সাইমনের ঠোঁট কামড়ে দিয়ে বসেছে রিমা। এমন কামড় দিয়েছে সাইমন, ব্যথায় রিমার
কোমরে দু হাত দিয়ে চেপে ধরলো। চোখ বন্ধ করে ফেললো সাইমন। কিছুক্ষণ পর সাইমনের ঠোঁট ছেড়ে দিয়ে রিমা সাইমনের উপর থেকে উঠে বসে বলল, এবার যা, বিয়ে কর। বিয়ে করে বউকে দিয়ে কাজকর্ম করা। আর যদি আমার রুমে দেখি তাহলে জেনে রাখ তোর কপালে অনেক দুর্গতি আছে। বলে রিমা খাট থেকে নেমে বলল। যা, রুম থেকে বের হও। সাইমন কিছুক্ষণ যেন অবাক হয়ে পড়ে রইল। কিছু বলার ভাষা নেই। দৃশ্যটি মাথায় থেকে যাচ্ছেই না কোনোভাবে। রিমা ওর কোমরের উপরে বসে ওকে ছোটে চুমু খেয়েছে। সরি খুকি, কামড় দিয়েছে। যাই হোক, ছোটের ঠোঁট স্পর্শ করেছে। নিচ থেকে এসেছে রিমা। এটি বারবার ভাবতে দেহ মন শিহরিত হচ্ছে সাইমনের। শত হলেও সাইমন একটি পুরুষ মানুষ। এত রাতে এভাবে এরকম অবস্থায় নিজেকে আবিষ্কার করা, এটি যে ভূমিকম্পের চেয়ে কোনো অংশে কম নয়। হঠাৎ করেই মনে পড়লো যে কথা বলতে এসেছিল সে কথা তো বলা হয়নি। কলেজ ক্যাম্পাসে যে ঢলাঢলি করেছে ছেলেদের সাথে কথা বলে হেসে হেসে, সেই কথাই তো বলতে এসেছিল। সাইমন শোয়া থেকে উঠে বসে ঠোঁট মুছতে মুছতে রিমার দিকে তাকালো। ভেতরে কেমন যেন লাগছিল একটা। সাইমনের ঠিক বোঝাতে পারবে না, তবে নিচের ছোটকে অস্বাভাবিকভাবে ব্যথা করছে। খুব জোরে কামড় দিয়েছে অসভ্য মেয়েছে। সাইমন রিমার দিকে তাকিয়ে, কলেজ ক্যাম্পাসে ছেলেদের সাথে হেসে কথা বলছিলি কেন? আমার ইচ্ছা, আমার যার সাথে ইচ্ছা হয় হেসে হেসে কথা বলবো, তাতে তোর কি? প্রথমত বড় হই, তোর সম্মানের সাথে কথা বলবে, ভবিষ্যতেও সম্মান দিয়ে কথা বলবে। দ্বিতীয়ত আমার ঠোঁটে তুই চুমু খেয়েছিস, আজকের পর থেকে এই ঠোঁট দিয়ে তুই হেসে হেসে কারোর সাথে কথা বলতে পারবি না। চুমু তুই খেয়েছিলি, আমি কামড় দিয়ে এটা প্রতিশোধ করে দিলাম, হিসাব বরাবর। না, বারবার না। আমি যখন চুমু দিয়েছিলাম তুই মজা পেয়েছিলি, তুই যখন আমাকে দিয়েছিস আমি ব্যথা পেয়েছি, তাই তোকে এখন ব্যথা দিব। মানে? মানে কিছু না, তোকে এখন বিছানায় শোয়াবো, তারপর তোর উপরে বসে থেকে তোকে কামড় দিব। কিন্তু আমি তো আবার অনেক মহান টাইপের লোক। তুই আমাকে কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে নিয়ে গিয়েছিস, আমি তোকে সুন্দর করে কোলে করে বিছানায় নিব। খবরদার কাছে আসবি না, না হলে কিন্তু আমি চিৎকার করব। ডাক তোর বাপ চাচা ভাইকে, তারাও দেখুক তুই কামড় দিয়ে আমার ঠোঁটের কি অবস্থা করেছিস। ডাক। বলে রিমাকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেললো সাইমন। যেই সাইমন উপরে উঠে বসবে অমনি রিমা বলল, সরি সরি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো কামড় দিব না, প্রমিস করে বলছি। মনে থাকবে তো? আর কলেজ ক্যাম্পাসে কেন, এদিক ওদিক কোনো জায়গায় কোনো ছেলের সাথে হেসে হেসে কথা বলবে না, এটা প্রমিস কর। আমি কথা বলে তোমার কি সমস্যা? তুমিও মানুষের সাথে কথা বলো, আমি যে তোমাকে কিছু বলিনি। বলিসনি? তাহলে তুই এই আমার কার্যক্রম বন্ধ করে দিয়েছিস কেন? তাহলে তুই আমাকে যে এইমাত্র কামড় দিলে কেন? কি চিন্তা করে তুই এমন করেছিস? গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড গান গাইছিস কেন 3 দিন ধরে? আমি একবারও তোকে বলেছি আমার গার্লফ্রেন্ড আছে, বা আমি কাউকে পছন্দ করে বলেছি তোকে? তাহলে তুই কেন এমন বানিয়ে নিয়ে মনে মনে চিন্তা করছিস? আমি কি করব? নূর তো বললো তোমার সামনে বিয়ে, তো বিয়ে যখন করবে বউকে দিয়ে করাও, আমাকে দিয়ে কেন করাবে? বলল রিমা। সাইমন খাটে সুন্দর করে বসে রিমার দিকে তাকিয়ে বলল, নূরের কোথায় সব পাগলামি? নূর কি বোঝে আমি বিয়ে করব এজন্য তোর শুনতে খারাপ লেগেছে? মন খারাপ হয়েছে কেউ আমার বউ হবে, আমার ঘর গোছাবে, কাজ করবে, তোর এগুলো শুনতে ভালো লাগেনি? জানতে চাইলো সাইমন। রিমা কাঁদো কাঁদো কণ্ঠে মাথা এদিক ওদিক করে ইশারা করে বুঝালো না। সাইমনের ছোচে খেলে গেল এক চিলতে হাসি। মুচকি হেসে রিমার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে যা, আর কাউকে কখনো বিয়ের কথা বলবো না, কোনো গার্লফ্রেন্ডও বানাবো না। এখন থেকে তো আমার ঘরের কাজ সব তুই করতে পারবি নাকি? আমি তোর কাজে ভীষণ অভ্যস্ত, অন্য কেউ আমার ঘরে কোনো কিছু টাচ করুক এটা আমার পছন্দ না। আমি কোনো কিছু খুঁজে পাই না, তুই প্রত্যেকটা জিনিস আমার যেখানে রাখার দরকার সেখানে রাখিস। আমি এইভাবে অভ্যস্ত হয়ে গেছে, এজন্য সব কাজ এখন থেকে তুই করবি, মনে থাকবে? রিমা মুচকি হাসলো। সাইমন বিয়ে করবে না এই কথা শুনে রিমা মনে মনে খুশি হলো, আর মাথা তুললো না। সাইমন রিমার দিকে তাকিয়ে বলল, আমি তাহলে এখন যাই, অনেক রাত হয়েছে, কেউ দেখলে আসলে সমস্যা হয়ে যাবে। আর আমার বিয়ে নিয়ে মাথা ঘামাতে হবে না, অন্য কেউ আমার ঘরে আসবে না। বলে রিমার দিকে আর ফিরেও তাকালো না। ওর যা জানার প্রয়োজন ছিল জেনে গেছে, এখন গিয়ে নিশ্চিন্তে ঘুমাবে। বর্তমান ভাবতে ভাবতে সাইমনের চোখ লেগে গেল। দিন দুপুরে ঘুমিয়ে পড়ল। এদিকে বেলা 5টা বাজে। সাদাফ হঠাৎ অফিস থেকে তাড়াহুড়ো করে বাসায় চলে আসলো। আজকে আর অফিস যাবে না, একটা অপ্রয়োজনীয় কাজ আছে। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দেখা হয়ে গেল নূরের সাথে। নূর সাদাফকে দেখে অবাক হয়ে গেল, জিজ্ঞেস করলো, আজকে আপনি এত তাড়াতাড়ি? আপনি তো সন্ধ্যার আগে বাড়ি আসেন না।
বলে সাদাফ রুমে চলে গেল। রুমে ঢুকে ওয়াশরুমে গোসল করার জন্য গেল সাদাফ। এদিকে নূর কফি তৈরি করে রুমের সামনে এসে দেখলো রুমের দরজা চাপানো। নূর একবার নক করলো। নক করার পর দেখলো ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না। তাই নূর দরজা খুলে ভেতরে ঢুকে পড়লো। ভেতরে ঢোকার সাথে সাথে দেখলো ওয়াশরুমের দরজা খুলে মাত্রই বের হলো সাদাফ ভাই। শুধুমাত্র একটি তাওয়ালে পেঁচানো, কোমরে তাও অনেক নিচু করে যেন আর একটু হলে খুলেই পড়বে। চুল ভেজা শরীর দিয়ে চুপচুপ করে পানি পড়ছে। বুকের পশমগুলো বুকের সাথে লেপ্টে আছে, কপালের চুলগুলো যেন কপালের সাথে ভিজে লেপ্টে আছে। নূর সাদাফের দিকে তাকিয়ে বারবার শুকনো ঢোক গেছে। কোন ছেলেকে এমন সুন্দর লাগতে পারে? কখনো সাদাফকে এরকম খালি গায়ে অর্ধনগ্ন অবস্থায় দেখেনি নূর। পায়ের থেকে মাথা পর্যন্ত বারবার দেখছে আর শুকনো ঢোক গেছে। সাদাফ তাকিয়ে আছে নূরের দিকে, মনে মনে ভাবছে। সাদাফ এমন অবস্থায় এক পা দুপা করে নূরের কাছাকাছি চলে আসলো। নূরের হাতে কাপটি অস্বাভাবিকভাবে কাঁপছে। সাদাফ খেয়াল করে নূরের হাত থেকে কফির কাপটি টেবিলে রাখলো। রেখে নূরকে ধীরে ধীরে দেয়ালের সাথে চেপে দাঁড় করিয়ে বলল। নূর শুকনো ঠোক গেল, কোনো মতে সাদাফের দিকে তাকালো। সাদাফ খোর লাগা দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। নূর আর এই চোখের সাথে চোখ মেলাতে পারল না। সাথে সাথে বাঁদিকে ঘাড় কাজ করে অন্যদিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল। সাদাফ আরও একটু ঝোঁকে এসে নূরের শরীরের দুই পাশে দুই হাত দিয়ে দেয়ালে চেপে দাঁড়িয়ে নূরের কানে কানে ফিসফিস করে পড়ল। সাদাফ ডান হাতের আঙুলগুলো দিয়ে নূরের কপালে চুলগুলো একটু একটু করে কপাল থেকে সরিয়ে কানের পিঠে গুজে দিল। নূরের শ্বাস প্রশ্বাস যেন আরও দ্রুত হয়ে গেল সাদাফের এই অল্প একটু স্পর্শে। সাদাফ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপরে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল। এই অল্প একটু স্পর্শে এরকম কেঁপে উঠেছিস নূর? তুই যদি বুঝতে পারতি এই মুহূর্তে আমার কি ইচ্ছা করছে, তাহলে হয়তো তোর ভিতর ভূমিকম্প শুরু হয়ে যেত। নূরের শ্বাস প্রশ্বাস এতটাই দ্রুত হয়েছে যে সাদাফ নূরের বুকে উঠানামা পর্যন্ত স্পষ্ট অনুভব করতে পারছে। সাদাফের যেন দৃষ্টিতে আরো ঘোর লেগে যাচ্ছে, কেমন নিজেকে মাতাল মাতাল লাগছে। ডান হাত ধীরে ধীরে নামিয়ে সাদাফ নূরের কোমরে হালকা টানে নিজের একদম কাছাকাছি মিশিয়ে নূরকে বলল। কেন তুই বারবার এসে আমার ভিতরে অন্য একটা আমিকে জাগিয়ে দিস নূর? তুই কি জানিস আমার অন্য আমিটা কতটা ভয়ঙ্কর? সহ্য করতে পারবি না। সাদাফের উষ্ণ গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে নূরের কপালে, গালে, সব জায়গায়। নূর যেন আর নিজের মধ্যে নেই। ভয়ে কি শিহরণে নাকি অন্য কোনো অজানা অনুভবে নূরের হাত পা কাঁপতে লাগলো। সাদাফ নূরের গালে নিজের নাক ঘষে ঘষে বলল। আজকে তোকে ছেড়ে দিলাম, যা। আজকে আবার এক জায়গায় যেতে হবে, আসলে অনেক জরুরি কাজ। বন্ধু বান্ধবীরা আসবে, হ্যাংআউট আছে। আসতে রাত হবে আমার। কফি খেয়ে বের হয়ে যাবো বাইরে। যা, আমি রেডি হব। নাকি তুই চাচ্ছিস তুই সামনে সব কিছু করে? আমার অবশ্য তাতে কোনো সমস্যা নেই, একদিন তো দেখবি। বলে সাদাফ নূরের সামনে তাওয়ালটা এমনভাবে হাত দিল যেন খুলেই ফেলবে। নূর সাথে সাথে সাদাফের হাত ধরে ফেলল, চোখ খুলে পড়ল। কি করছেন? আমার সামনে কি খুলবেন নাকি আপনি? কি করব? তুই তো যাচ্ছিস না, তাই ভাবলাম হয়তো দেখতে চাচ্ছিস, তাই তুই সামনে চেঞ্জ করতে আমার কোনো সমস্যা নেই। তুই তো দেখবি, আর তো কেউ না। বলে কফির মগটা হাতে নিয়ে কফিতে মুখ দিয়ে দেখলো কফিটা ঠান্ডা হয়ে গেছে। কিছু করবার নেই, সময় নেই, তাই ঠান্ডা কফিটা এক চুমুকে খেয়ে বলল। তাহলে বাইরে যা, আমি রেডি হব, আমার বের হতে হবে। নূরকে বাইরে যেতে না দেখে সাদাফ নূরের কাছে এগিয়ে এসে বলল। আসলে চাচ্ছিসটা কি? কিছু বলবি আমাকে? বের হচ্ছিস না কেন? নূর আমতা আমতা করে সামনে দাঁড়িয়ে বলল। বলছিলাম যে বলছি কি, ওইখানে কি সাবাপু আসবে? সাদাফ এবার বুঝতে পারলো নূরের সমস্যাটা কোথায়। নূরকে খাপানোর জন্য বলল। হ্যাঁ, সব বন্ধু বান্ধবরা যেহেতু আসবে, ও তো আসবেই। বলে আলমারি থেকে একটা শার্ট বের করে নূরের সামনে শার্ট পরে বোতাম লাগাতে লাগাতে সাদাফ তারপর নূরের দিকে তাকিয়ে একটি আন্ডারওয়্যার বের করে বলল। এখন আমি এটা পরবো,
তুই কি এখনো দাঁড়িয়ে থাকবি নাকি যাবি? আচ্ছা, ব্ল্যাক পরবো নাকি রেড পরবো, কোনটা? নূর ভীষণ লজ্জা পেয়ে গেল, সাথে সাথে এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। সাদাব মনে মনে হাসলো। সাদাব জানে নিচে গিয়ে অবশ্যই কোনো একটা ঘটনা পাকাবে, এটা সাদাব আগে থেকেই প্রস্তুত। সাদাব রেডি হয়ে একেবারে নিচে নেমে দেখলো হুমায়ুন রহমান, ফজলুর রহমান, নরিন, আফরোজ এবং সামিয়া বেগম সবাই নিচে, এমনকি সাইমন নিচে বসে আছে, কিন্তু নূরকে কোথাও দেখতে পাচ্ছে না সাদাব। সাদাব তো চিন্তা ভাবনা করেছে নূর অবশ্যই নিচে থাকবে, কোনো না কোনো ঘটনা তো অবশ্যই পাকাবে। চিন্তা করতে করতে নিচে নামলো। হঠাৎ হুমায়ুন রহমান বলল, কোথায় যাচ্ছ? এই তো বাবা, বন্ধুদের সাথে একটা গেট টুগেদার আছে, সেখানে যাচ্ছে। ফিরতে রাত হবে একটু, তোমরা ডিনার করে নিও, আমার জন্য ওয়েট করো না। সাদাব বাবার দিকে তাকিয়ে ভদ্র ছেলের মতো উত্তর দিল। বলে যেই না বের হবে অমনি হুমায়ুন রহমান বলল, দাঁড়াও, এখনই যাচ্ছ কেন? নূরকে তো সাথে নিয়ে যেতে হবে। সাদাব জানতো এমন কোনো কথাই আসবে, কিন্তু অবাক হওয়ার ভান ধরে বলল, নূর? নূর কেন যাবে? ওইখানে তো বড়দের, আমার ফ্রেন্ডদের গেট টুগেদার, ওইখানে ও যেয়ে কী করবে? হাই রে নাটক! ঠিক ওই নূরকে উস্কেতে এখন এমন ভাব ধরছে কিছুই জানে না। ছেলে একটা পয়দা করেছি, কি খেয়ে আল্লাহ জানে, বহুরূপী একটা ছোট মেয়েটার মাথাটা চিবিয়ে খেলো। নূর তোর সাথে যাবে, ও বায়না ধরেছে, তাছাড়া কোথাও বের হয় না, যাওয়া হয় না, তাই ও তোর সাথে যেতে চাইছে, নিয়ে যা। সাথে অবশ্য নূর একা যাবে না, রিমা ও সাইমন যাবে, সবাইকে একসাথে নিয়ে যা। তুই বন্ধুদের সাথে থাকিস, ওরা তিনজন নিজেদের মতো আড্ডা দিবে, সমস্যা নেই। সাদাব খাড় ঘুরিয়ে তাকালো সাইমনের দিকে। সাইমন 32টা দাঁত বের করে মিষ্টি একটা হাসি উপহার দিল, ও যেন কিছুই জানে না। সাদাব মনে মনে হাসলো, জানতো নূর ঠিকই একটা কিছু পাকাবে, ঠিকই সেই অনুযায়ী কাজ করেছে। সাদাবও চাইলো নূরকে নিয়ে যেতে, ওর বন্ধু বান্ধবীরা সবাই দেখতে চেয়েছে নূরকে, তাই দেখানোর জন্য নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু একা কিভাবে নিয়ে যাবার কথা বলবে, তাই নূরকে দিয়ে বলিয়ে ছাড়লো। রিমা আর নূর দুজনই রেডি হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। অবাক হয়ে তাকিয়ে আছে সাইমন ও সাদাফ, যেন চোখে ঘোর লেগে যাচ্ছে, মাতাল হয়ে যাচ্ছে দুজন। এইভাবে গেলে তো সর্বনাশ, সবাই ওদের দিকে তাকিয়ে থাকবে। দুই ভাই মনে মনে একই কথা ভাবছে। দুজনেই ব্ল্যাক কালারের পার্টি ড্রেস পরেছে, গলায় ঝুলিয়েছে ছোট্ট স্কার্ফ, চুলগুলো সুন্দর ঝরঝরে সিল্কি ছেড়ে রেখেছে, পাতলা হালকা মেকআপে গোলাপি লিপস্টিক, যেন সদ্য পৃথিবীতে নেমে আসা দুইটা পরী। সাইমন কি মনে করে যেন তাকলো সাদাফের দিকে, দেখলো সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাইমন মনে মনে বলল, আজকেও তাকিয়ে আছে। আসলে সাদাব ভাই কার দিকে তাকিয়ে আছে? নিজের বোনের দিকে নাকি আমার বোনের দিকে? পরক্ষণে ভাবলো যার দিকেই তাকাক ওর কি। আবার রিমার দিকে তাকিয়ে রইল সাইমন। সাদাফ হালকা একটু কেসে সাইমনকে বলল, আমি গাড়ি বের করছি, তাড়াতাড়ি ওদেরকে নিয়ে আয়। সাথে সাথে সিচুয়েশন থেকে বাঁচার জন্য বাইরে বের হয়ে গেল সাদাফ। যেভাবে তাকিয়েছিল সবাই না জানি কি মনে করবে যদি খেয়াল করে থাকে। এদিকে বোকা নূর মনে করলো এত সুন্দর করে সাজুগুজু করে এসেছে, অথচ সাদাফ ভাই ওকে ঠিকমতো দেখলো না। বাইরে বের হয়ে গেল, মনটা যেন একটু খারাপ হয়ে গেল নূরের। তিনজন বাইরে বের হয়ে দেখলো সাদাফ গাড়ি নিয়ে অপেক্ষা করছে। সবাই যার যার মতো গাড়ি খুলে সিটে বসে গেল। রিমা ও নূর পেছনে বসলো। সাইমন স্বাভাবিক আগের মতোই সামনে বসলো। সাদাফ কোনো দিকে না তাকিয়ে গাড়ি স্টার্ট দিল, আর চোখে শুধু মিররে একবার নূরকে দেখলো। ভেতরে যেন তোলপাড় শুরু হয়ে গেছে সাদাফের। মিঠা যেন ওকে মেরে ফেলতে চাইছে। আজকাল বড্ড জ্বালাচ্ছে নূর, ভীষণ জ্বালাচ্ছে। নূর যদি জানতো সাদাফের ঠিক কতখানি কষ্ট হয় নূরের কাছাকাছি এলে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখা, তাহলে হয়তো বোকা নূর কোনোদিনও সাদাফের কাছাকাছি ভিড়ত না। 40 মিনিটের মধ্যেই পৌঁছে গেল নির্ধারিত ভ্যানুতে। সাদাফ সামনের দিকে তাকিয়ে বলল, ওদের নিয়ে ওই এন্ট্রান্সের সামনে গিয়ে দাঁড়া, আমি গাড়ি পার্ক করে আসছি। সাইমন নূর ও রিমাকে নিয়ে এন্ট্রান্স এর সামনে চলে গেল। সাদাফ গাড়ি পার্ক করে এসে ওদেরকে বলল, আয় ভেতরে চল। নূরের বুকটা কেমন দুরু দুরু করে কাঁপছে, ভিতরে সাফা আপু আছে, না জানি ওইখানে গিয়ে কি কি দেখতে হবে।
চলে তো এসেছে সাদাব ভাইকে সাবা আপুর কাছ থেকে দূরে রাখার জন্য, কিন্তু ছোট্ট নূর কি পারবে সাদাব ভাইকে সাবা আপুর কাছ থেকে দূরে সরিয়ে রাখতে? মনে মনে ভাবতে লাগলো নূর। চারজনেরা ভেতরে ঢুকেই দেখলো লোকজন অনেক। রিমা আর নূর পাশাপাশি দাঁড়িয়ে আছে। সাইমন সাদাব একটু এগিয়ে গেল। নূরের চোখ বারবার খুঁজে ফিরছে সাবা আপুকে। একটু সামনে যেতে দেখতে পেল সাবা আপু দাঁড়িয়ে আছে। অনেক সুন্দর করে সেজেছে আজ সাবা আপু, এমনিও সুন্দর নূরের, যেন আজ মনে মনে একটু হিংসেই হচ্ছে। নূরের থেকে বেশি সুন্দর যেন না লাগতে পারে, তাই রিমার দিকে ফিসফিস করে বলল। আপু দেখো তো আমার কেমন লাগছে, সুন্দর লাগছে কিনা? রিমা অবাক হয়ে বলল। তুই তো কখনো জিজ্ঞেস করিস না সুন্দর লাগে কিনা, তুই তো এমনি সুন্দর, আর কত সুন্দর লাগাতে চাস? এমনি সুন্দর আর আজকে সুন্দরের পার্থক্য আছে। দেখো তো আজকে আমাকে আলাদা সুন্দর লাগছে কিনা? আলাদা আবার কিভাবে সুন্দর লাগে? সুন্দরীকে সুন্দরী লাগছে, আলাদা কিভাবে সুন্দর লাগে আবার? বলতে বলতে এগিয়ে গেল সাবা আপুর কাছে। নূর ও রিমা এগিয়ে এলো। সাবা ওদের দেখে সাথে সাথে নূরকে দেখে বলল। হাই প্রীতি, কেমন আছো? আর রিমা, তোমার কি অবস্থা, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আপু, ভালো আছি, তোমাকে ভীষণ সুন্দর লাগছে। নূর চট করে তাকালো রিমার দিকে। নূরের যেন মনটা ভেঙেই গেল। কই, নূরকে তো সিধে সিধে বললো না তোকে ভীষণ সুন্দর লাগছে, কিন্তু সাবা আপুকে বলল। তার মানে সাবা আপুকে বেশি সুন্দর লাগছে। নূর সাথে সাথে রিমার হাত ছেড়ে দিল। রিমা হাত ছাড়তে নূর দেখলো সাবা আপু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সাইমন আর সাদাফের কাছে। তাই নূর সাথে সাথে বড় বড় পা ফেলে গিয়ে সাদাফের হাত ধরে বসলো। সাদাফ অবাক হয়ে গেল। এভাবে সবার সামনে, এমনকি বাড়িতেও কোনোদিনও হাত ধরেনি, আজ সাবার সামনে এসে সাদাফের হাত ধরলো। সাদাফ অবাক হয়ে নূরের দিকে তাকিয়ে বলল। কি হয়েছে? হঠাৎ হাত ধরলি? কিছু লাগবে? কিছু লাগবে? সাইমনও অবাক হয়ে গেল। সাইমন আপন ভাই এখানে দাঁড়িয়ে আছে, অথচ হাত ধরে ফেললো যে সাদাফের। পরে ভাবলো সাদাফ ভাই তো ছোটবেলা থেকে ওকে সবসময় কোলে করে রাখতো, তাই সাদাফের ভাইয়ের নেওয়াটা বেশি। এটা ভাবতে ভাবতে চোখে পড়লো রিমার দিকে। দেখলো রিমার দিকে একটা ছেলে তাকিয়ে আছে। বিপদের সংকেত পেয়েও ওর সাথে রিমার দিকে হেঁচে গেল। সাবা কাছে এসে দেখলো নূর সাদাফের হাত ধরে আছে। সাবা সাদাফের দিকে তাকিয়ে চোখে চোখে কিছু একটা বুঝালো, তারপর বলল। সাদাব চলো, ওখানে সবার সাথে যেয়ে পরিচিত হই। কোথায়? চলো তো আগে। যেই পা বাড়াবে হাতে টান অনুভব করলো। দেখলো নূর হাত ধরে শক্ত করে দাঁড়িয়ে আছে। সাদাব বলল। কিছু বলবি? কিছু লাগবে? নূর বলল। আমি একা এখানে ভয় পাই। সাদাব বুঝতে পারছে কি ভয় পায় তার মহারানী, কিন্তু না বোঝার ভান করে বলল। তাহলে ঠিক আছে, চল আমার সাথে। আর হাত ছেড়ে হাট, আমি তোর সাথে আছি। আমি হাত ছেড়ে দিই আর অমনি সাবা ডাইনিটা তোমার হাত ধরুক, তাই না? কখনো না। না না, আমি হাত ছেড়ে হাঁটলে পড়ে যাব। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের চোখের দিকে। নূর তাকালো সাদাফের দিকে, যেন আরেকটু তাকিয়ে থাকলে চোর ধরা পড়ার মতো ধরা পড়ে যাবে নূর। তাই চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেই লাগলো। সাদাফ যা চাচ্ছে মনে মনে তাই হলো, কিন্তু এমন মুখে একটি ভাব যেন কিছুই বুঝতে পারছে না। নূর সাদাফের হাত ধরে রয়েছে। সাদাফ এই ভাবেই বন্ধুদের সামনে এগিয়ে গেল। বন্ধুরা সাদাফকে দেখে একে অপরকে ইশারা করতে লাগলো। চাইন নামে এক বন্ধু বলে বসলো। দেখ বাচ্চা, প্রেমিকাকে নিয়ে এসেছে সাদাফ। নয়ন বলল। ইস, এরকম পড়ে একটা বাচ্চা যদি আমার থাকতো, কোলে পিঠিয়ে আমিও বড় করে মানুষ করে পরে বিয়ে করতাম। সেই ভাগ্য আমাদের কোথায় বন্ধু? আমাদের গার্লফ্রেন্ডরা তো মনে কর আমাদের বয়সী, বউ হবে আমাদের থেকে 2-3 বছরের ছোট, এরকম। এই ভাগ্য তো শুধু সাদাফের বাচ্চাকে কোলে করে বড় করে তারপর বিয়ে করছে। চিন্তা কর। বলতেই সাদাফ, নূর ও সাবা এগিয়ে এলো বন্ধুদের কাছে। আসতেই বলল। কিরে বন্ধু, কি অবস্থা, কেমন আছিস? এটা কি তোর সাথে? পুরো পরীর মতো লাগতেছে। নূর লজ্জা পেয়ে গেল পরি বলায়। সাদাফের হাত আরেকটু শখ খামচে ধরলো, সাদাফের কাছাকাছি দাঁড়ালো। সাদাফের হাত গিয়ে চেকলো নূরের বুকের কাছাকাছি। যেভাবে হাতটাকে জড়িয়ে ধরে রেখেছে, বন্ধুরা চোখ দিয়ে ইশারা করছে। সাদাফ ঘাট চুলকে বলল।
এটা হচ্ছে আমার চাচাতো বোন, নাম নূর। ও চাচাতো বোন, নাম নূর। নামের সাথে পুরাই জাস্টিস হয়েছে, পুরাই নূরের মতো দেখতে, নুরানি চেহারা। তোর বয়স কত এখন? আমি মোটেও খুকি না, আমার বয়স এখন 16 বছর শেষ হয়ে সামনের বছর নয়ন অবাক হয়ে তাকালো সাদাফের দিকে। ওর কাশি উঠে গেল, কাশতে কাশতে বলল। তার মানে তোমার এখন 16 হয়েছে, তাই তো? নূর হালকা করে মাথা ঝাঁকিয়ে বুঝালো। হ্যাঁ। নয়ন সাদাফের দিকে তাকিয়ে বলল। মামা, আমাকে একটু তাড়াতাড়ি পানি খাও, পানি দরকার। আমার মনে হচ্ছে গলাটা শুকিয়ে গেছে। সাবা ওদের কাণ্ড দেখে হাসছে। সাদাফ আর নূর ওরা আসার আগে ওদের নিয়ে কথা হচ্ছিল। সবাই জানে মেয়েটা ছোট, কিন্তু 16 বছর এটা কেউ জানে না। সবাই এখন মনে মনে ভাবছে এই মেয়ের সাথে বিয়ের দিন বিড়াল মারবে কেমনে। শাহিন নূরের দিকে তাকিয়ে বলে বসল। আচ্ছা নূর, তুমি কি বিড়াল মারা বুঝো? বুঝবো না কেন? কিন্তু বিড়াল আমার খুব প্রিয়, বিড়ালকে মারা আমার একদম পছন্দ নয়। উত্তর দিল নূর। সাথে সাথে সবাই নূরের উত্তর শুনে হেসে দিল। সাবা বলল। কি শুরু করেছিস তোরা, থামবি? সাদাফ বলল। এই জন্যই আসতে চাইনি, আর ওদেরও নিয়ে আসতে চাইনি। তোরা জোর করেছিলি বলে আসলাম, এখন থাম। ওকে, আমরা এখন থামবো, কোনো সমস্যা নেই। কিন্তু মামা তুই বিড়াল মারবি কেমনে? বিড়াল মারা তো পছন্দ করে না তোর ছোট্ট খুকি। বলল নয়ন। সাদাফ বুঝলো এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। নূরকে বলল। সবার সাথে 2 মিনিট দাঁড়া, আমি একটু আসছি। নূর সাদাফের হাত আরো জোরে জোরে জড়িয়ে কষে জড়িয়ে ধরলো। সাদাফ বলল। কি হলো? ওয়াশরুমে যাবো। ওয়াশরুমে যাবি তুই? ওয়াশরুমে না যাই, দরজা পর্যন্ত যাবো, আমার একা একা ভয় করে। তুই কি ছোট বাচ্চা? এখানে 2 মিনিট দাঁড়া, আমি যাবো আর আসবো। আমি তো বাচ্চাই, আর আমার এখানে একা একা ভয় করে। আমি আপনাকে ছাড়া কোথাও থাকবো না। নূরের মনে মনে চিন্তা, যদি সাদাফের হাত ছেড়ে দেয় আর সাবা আপু সাথে সাথে যে কোনো জায়গায় কথা বলে যে চুপচাপ করে, সেই জন্য নূর সাদাফকে ছাড়বে না। প্রয়োজনে ওয়াশরুমের দরজা পর্যন্ত নিয়ে যাবে। সাদাফ বলল। আচ্ছা আচ্ছা, তুই তাহলে বাচ্চা না। তাহলে চল, আজকে তোকে যেয়ে ফিডার খাওয়াবো। এমন করছিস কেন? যা না, ওয়াশরুম পর্যন্ত নিয়ে যা, একটু ভালো করে ফিডার খাইয়ে আনিস বাবুটাকে। নয়ন বলল। এদিকে সাইমন এসে দেখলো রিমা একা দাঁড়িয়ে আছে। রিমার সামনে এসে বলল। সেটা কি ছিল? রিমা এইদিক ওদিক তাকালো, তাকিয়ে বলল। কোন ছেলেটা? আমাকে বোকা পেয়েছিস? একটা ছেলে তোকে দেখে আসছিল। আমাকে দেখে হাসছিল? আমি তো হাসছিলাম না। আর কেউ আমাকে দেখে হাসলে এটা আমার কি দোষ? সাইমন আর একটু কাছে এসে বলল। দেখ রিমা, তোর সাথে কিন্তু আমার শান্তি চুক্তি হয়েছে। তুই কিন্তু কারোর সাথে হেসে হেসে কথা বলতে পারবি না, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। রিমা অবাক হয়ে তাকালো সাইমনের দিকে। কোনো কথা কোন দিকে নিয়ে যাচ্ছে, আর কোন ছেলে ওকে দেখে হাসলো, কিছুই জানে না রিমা। এদিকে এত কিছুর পরও নূর হাত ধরে রয়েছে সাদাফের। নূর আজ ঠিক করেই রেখেছে সাদাফকে এক মুহূর্তের জন্য একা ছাড়বে না। সাদাফ তাকালো বন্ধুদের দিকে। নয়ন সাদাফের কানে কানে বলল। যা না, বাবুটাকে কোলে করে নিয়ে ওয়াশরুমে যা, ফিডার খাবে তোর বাবু। ভালো করে খাওয়া, না হলে বাসর রাতে বিড়াল মারতে পারবি না। আর তুই খেলাধুলা না করতে পারলে আমি যে তোর বউকে গিফট করব ভেবে রাখছি, সেই প্ল্যানের উপর 1 বালতি পানি পড়ে যাবে। সাদাফ বিরক্ত হয়ে তাকালো নয়নের দিকে, তারপর বলল। থামবি তুই? আমি আছি আমার চালে। মনে মনে ভাবতে লাগলো। হ্যাঁ, তুই সব গিফট কর, আরে পাগলিটা চেয়ে বাড়ির শুদ্ধ মানুষটাকে দেখিয়ে বাড়াক। দেখো দেখো, আমাকে বিয়ের উপহার দিয়েছে সাদাব ভাইয়ের বন্ধুরা। সাইমন এদিক ওদিক তাকিয়ে বলল। ওই পাশে চল, এই পাশে অনেক ছেলে এখানে তোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর দাঁত কেলিয়ে হাসছে। আসলে আমি বুঝতে পারছি না তোমার সমস্যাটা কি। আমি তো কাউকে দেখে হাসছি না। এটাও আমার সমস্যা, তোকে দেখে আরেকজন হাসবে কেন? তোকে দেখে হাসার অধিকার কারণ নেই। তুই আমার সাথে ওই পাশে চল, আমি যেখানে থাকবো তুইও সেখানে থাকবি। একা একা কোথাও যাওয়ার চেষ্টা করবি না, পা দুটো ভেঙে তোর হাতে ধরিয়ে দেবো আমি। বলেই রিমার হাত ধরে আর একটু সামনে নিরিবিলি জায়গায় নিয়ে গেল সাইমন। এদিকে সাদাফের আসলে ওয়াশরুম পেয়েছে, কিন্তু কোনোভাবে নূর ছাড়ছে না। সাদাফ বলল। নূর, কি শুরু করেছিস বাচ্চাদের মতো? আমি যাবো আর আসবো। সবাই কি বলবে বলতো? তোকে যদি আমি সত্যি সত্যি ওয়াশরুমে নিয়ে যাই? নূরও নাছর বান্দা। নূর আজকে সাদাফকে ছাড়বেই না।
একে তো সাবা আপু অনেক সুন্দর করে সেজে গুজে এসেছে, তার উপর নূর বাসা থেকে নিজে নিজে প্রমিস করে এসেছে আজকে সাদাবকে 1 সেকেন্ডের জন্য একা ছাড়বে না। তাই আমতামতা করে বলল, আমি দরজা পর্যন্ত যাব, কিন্তু তারপর আপনাকে এখান থেকে আমি একা ছাড়বো না। সবাই কিভাবে আপনার দিকে তাকিয়ে আছে, যেন খেয়ে ফেলবে এরকম একটা দৃষ্টি। তুই তো সারাদিন খেয়ে কুল পাস না, তোর চোখ দিয়ে তো মনে হয় আমাকে সারাদিন ভরা খেতেই থাকিস। আরেকজন খাবে কিভাবে? আমি চোখ দিয়ে খাই মানে কি? আর তাছাড়া ভুলে যাবেন না আমি আপনার প্রতিবেশী, পাশের রুমেই থাকি। আমার অধিকার আপনার উপর সব থেকে বেশি। কি প্রতিবেশী তাই আমাকে খাওয়ার অধিকার তোর বেশি? মানে কি বললি তুই এটা? আমি কি কোনো খাবার যে আমাকে তুই খাবি না কে খাবে এটা নিয়ে আলোচনা করছিস? ঠিক আছে চল, ওয়াশরুম পর্যন্ত চল, আমার ওয়াশরুমে যেতে হবে। বলেই নূরের হাত ধরে ওয়াশরুমে পর্যন্ত নিয়ে গেল। ওয়াশরুম পর্যন্ত এসে সাদাব নূরের থেকে হাত ছাড়িয়ে বলল, এবার খুশি? তাহলে এবার চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি, এক পাও নড়বি না, আমি যাবো আর আসবো। নূর মাথা নাড়িয়ে সম্মতি জানালো। সাদাব ওয়াশরুমের ভেতরে গেল। 5 মিনিটের পর বের হয়ে দেখলো নূর কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। একটা ছেলে দাঁড়িয়ে নূরের সাথে কথা বলছে। সাদাব ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। নূর সাদাবকে দেখে আবারও সাদাফের হাত খপ করে ধরে ফেললো। সাদাফ জানতে চাইলো, ছেলেটিকে? আমি তো চিনি না এই অনুষ্ঠানে এসেছে, বলো আমাকে নাকি পরীর মতো লাগছে। সাদাফ চট করে তাকালো ছেলেটির দিকে, ছেলেটি আমতা আমতা করে বলল, আসলে না, মেয়েটি আসলে অনেক সুন্দর, তাই বলছিলাম আর কি। এই প্রোগ্রামের সবচাইতে সুন্দর পরীর মতো মেয়েটি হচ্ছে নূর। আপনি কি ওনার বড় ভাই? সাদাফের উদ্দেশ্য জানতে চাইল ছেলেটি। সাদাফ নূরের হাতটি শক্ত করে ধরে তারপর বলল, না, আমি পরীর মতো মেয়েটির চাচাতো ভাই, আপন ভাই না। বলেই নূরের হাত ধরে একটু দূরে যেখানে কেউ নেই সেখানে নিয়ে গেল। নূরকে নিয়ে বকাঝকা করতেই লাগলো। কেন একটা আগন্তুক, কেন একটা আগন্তুক অপরিচিত লোকের সাথে কথা বলছিলি, হাসছিলি? তুই চিনিস ওই ছেলেকে? আমি বের হতে দেরি হলে তোর সাথে যদি খারাপ কিছু করতাম, ওয়াশরুমের এখানে নিরিবিলিতে কেন হেসে এসে কথা বলছিলি? চিনিস তুই ওই ছেলেকে? নূর মাথা নাড়িয়ে না বোঝালো, তারপর কাঁদো কাঁদো হয়ে বলল, আমি কি করব? উনি তো এসে আমার সাথে ইচ্ছে করে কথা বললেন। কেউ কথা বলতে আসলে বুঝি তার সাথে খারাপ ব্যবহার করে? সাদাফের মেজাজ অনেক গরম হয়ে গিয়েছে। নূরের দিকে তাকিয়ে বলল, সারাদিন তো আমার হাত ধরেছিলে, কারণ কেউ আমার দিকে তাকিয়েছিল এ জন্য। তুই কেন তাহলে আরেকজনের সাথে হেসেছে কথা বলছিলি? তুই কি পরীর মতো বলেছে আর তুই গলে গিয়েছিস, তাই না? নূর মাত্র কিছু একটা বলতে নিবে তার আগেই সাদাফ নূরের হাতটা শক্ত করে ধরে দেয়ালের সাথে চেপে ধরে নূরের ছোটে ছোট মিশিয়ে দিল। নূর সাথে সাথে সাদাফের শার্টের কলার দুটো ধরে সরাতে চেষ্টা করলো, কিন্তু সাদাফ খুব উগ্রভাবে নূরের ঠোঁটে চুমু খাচ্ছে। কোনোভাবেই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারছে না সাদাফ। কেউ একজন সুন্দর বললেই তার সাথে হেসে হেসে কথা বলতে হবে, এই জন্য সমস্ত রাগ সমস্ত অভিমান যেন নূরের ছোটের উপরই দিতে লাগলো সাদাফ। নূরের কোমল ছোট সাদাফের এই উগ্রতা নিতেই পারছিল না। নূরের চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। সাদাফ নিজ হাতের আদলে অনুভব করলো নূরের চোখের পানি। সাদাফ ধীরে ধীরে উগ্রতা কমিয়ে দিল। নূরের ছোট ছেড়ে নূরের দিকে তাকালো, দেখলো নূরের নিচে ঠোঁট অসহ্যভাবে ফুলে গিয়েছে, লাল হয়ে আছে। সাদাফ নিজের উপরে নিজেই ভীষণ বিরক্ত, রাগ হলো। উপরের দিকে তাকিয়ে বড় একটি দীর্ঘশ্বাস ছাড়লো, তারপর আবারও খুব সুন্দর করে আদরের সাথে নূরের ছোটে ঠোঁট মিশিয়ে ধীরে ধীরে চুমু খেতে লাগলো সাদাফ। নূর এবার যেন খামচে ধরলো সাদাফের কলার সহ গলার কাছটায়। কয়েকটা জায়গায় সাদাফের নূরের হাতে নখ লেগে ছুলে গেল। সাদাফ অনেকক্ষণ পর নূরকে ছেড়ে দিয়ে নূরের কপালের সাথে কপাল চেকে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। নূর চোখ বন্ধ করে রেখেছে, হাঁপাতে হাঁপাতে জোরে জোরে নিঃশ্বাস ছাড়লো, যেন প্রাণ ফিরে পেল। এখনো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ছাড়ছে, মনে হচ্ছে একটু আগে যেন মারা যাবে নূর। এখনো 2 হাত দিয়ে খামচে ধরে রেখেছে সাদাফের শার্টের কলার। সাদাফের গলা ভীষণ জ্বলছে। নূরের নখের আঁচল বেশ কিছু জায়গায় ক্ষত হয়েছে। সাদাফ নূরের গালে নাক ঘষতে ঘষতে বলল, কখনো কোনো ছেলের সাথে হেসে হেসে কথা বলবি না নূর,
আমি সহ্য করতে পারি না। ভীষণ জ্বালা হয় আমার বুকে। কখনো যেন না দেখি আমি ছাড়া অন্য কোনো পুরুষের সাথে তুই হেসে তো দূর, একটু সামনে গিয়ে কথা বলেছিস। তুই সুন্দর, এটা দেখার এবং বলার অধিকার শুধু আমার, অন্য কারো না। তুই নিচু আয়নায় তোকে দেখে সুন্দর বলতে পারবি না। এগুলো বলি সাদাফ নূরের কপাল থেকে কপাল সরিয়ে চোখ দুটো স্থির করল নূরের ঠোঁটের এক কোণে বেশ ক্ষত হয়েছে, বোঝা যাচ্ছে একটু কেটে গিয়েছে হয়তো। ঠোঁট ফুলে আছে, লাল হয়ে আছে, দেখলে যে কেউ বুঝতে পারবে ঠোঁটের উপর বিশাল অত্যাচার হয়েছে। কিছুক্ষণ আগে সাদাফ নিজের বৃদ্ধাঙ্গুল দ্বারা নূরের ঠোঁটটি সুন্দর করে মুছতে মুছতে বলল, ব্যথা করছে, জ্বালা করছে, আমি দুঃখিত। নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারিনি। লিপস্টিক সাথে আছে? থাকলে বের কর, একটু লিপস্টিক দিয়ে দিচ্ছে, তাহলে কেউ কিছু বুঝতে পারবে না। নূর মাথা ঝাঁকিয়ে সাহায্য জানালো। সাদাফ নূরের হাত থেকে ব্যাগটা নিয়ে একটি হালকা পিঙ্ক কালারের লিপস্টিক বের করে নিজের হাত দিয়ে নূরের ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিতে লাগলো। এখনো থরথর করে কাঁপছে নূর, সব অনুভূতিগুলো নূরের কাছে নতুন। সাদাফ নিজ হাতে পরম যত্নে নূরের ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিচ্ছে, যেন একটু জোরে দিলে নূরের ভীষণ ব্যথা হবে, ঠিক ততটাই যত্নে। এদিকে সাইমন ঘুরে ফিরে এদিক ওদিক তাকাচ্ছে, এলোমেলো দৃষ্টি ফেলে রিমা জিজ্ঞেস করল, কি হয়েছে? এদিক ওদিক দেখছো কেন? দেখি তোর কোন আশিক আবার ওত পেতে কোথায় বসে আছে। এখন তো মনে হচ্ছে বাকি জীবন আমার তোর সাথে বডিগার্ড হয়ে ঘুরতে হবে। চারপাশে তো তোর আশিকের অভাব নেই, দেখলে আপনা আপনি দাঁত কেলিয়ে আসে। রিমা খুব বিরক্তি নিয়ে তাকালো সাইমনের দিকে, তারপর বলল, আর একটা বাজে কথা বললে আমি এখান থেকে চলে যাব, আর এক মুহূর্তে এখানে দাঁড়াবো না। তুই যে দেখা তারপর কি হবে সেটা তো জানিস। তোকে সুন্দর করে কোলে নিয়ে বিছানায় টুক করে ফেলে তোর উপর বসে তোর ঠোঁটে কামড় দিব, যা তুই আমার সাথে করেছিস তার প্রতিশোধ নিব। আর তোর বাপ চাচা ভাইদেরও বলবো তুই আমার সাথে কি করেছিস। বলল সাইমন। সাদাফ নূরকে জিজ্ঞেস করলো কেমন লাগছে এখন। নূরের গালে হাতে স্লাইড করতে করতে নূরের চুলের পেছনে মুঠি করে ধরে নূরের মাথাটা একটু উঁচু করে বলল, কখনো কোনো ছেলের সাথে কথা বলবি না, মনে থাকবে। আপনিও তো কত মেয়ের সাথেই কথা বলেন, সাবাপু তো আপনার হাত ধরে ঘুরে, তখন আমি যা করি তুই কি তাই করবি? আমি তো 4টা বিয়ে করতে পারবো, আমার অধিকার আছে। তুই কি 4টা বিয়ে করতে পারবি? বলল সাদাফ। নূর বলল, তাহলে আপনি 4টা বিয়ে করবেন? করতেই পারি। এক বউ দিয়ে যদি না পোষায় 4টা তো করতে পারি। আর যদি এক বউ পুষিয়ে দিতে পারে তাহলে করবো না, যা প্রমিস। নূরের দিকে দুষ্টু চোখে তাকিয়ে কথাটি বলল সাদাফ। নূর জানতে চাইল, কি করলে পোষাবে আপনার? দিন রাত আমার সাথে। তারপর আর কিছু বলল না। এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। নূর জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল সাদাফের দিকে। এত কথা এখন জানতে হবে না, যখন সময় হবে তখন কাজে কর্মে বুঝিয়ে দেব। চল, সবাই অপেক্ষা করছে। বলেই নূরের হাত ধরে বন্ধুদের কাছে নিয়ে গেল সাদাফ। বন্ধুদের কাছাকাছি আসতেই সবাই বলে উঠল, কিরে, ফিডার খাওয়া হলো? তা পুরোটা খেতে পেরেছিল ফিডার? সাদাফ চোখ রাঙিয়ে তাকালো নয়নের দিকে, তারপর বলল, বাজে কথা বলবি না, ও ছোট, ওর সাথে ভালোভাবে কথা বল। এরই মধ্যে নয়ন বলে উঠল, ও ছোট তাই না? আমরা বললে ছোট, তুমি কোলে নি ইয়া বেবি বললে সমস্যা নাই, আর আমরা একটু ওয়াও বলে সমস্যা। নূরের কেন জানি হঠাৎ অনেক লজ্জা লাগছে, গালগুলো লাল হয়ে যাচ্ছে। সাদাফ নূরের দিকে তাকালো, দেখলো নূরের লাজুক মুখ, নয়নের দিকে তাকিয়ে বলল, চুপ করে এবার, সাবা কোথায়? নূর মুখ তুলে তাকালো সাদাফের দিকে, মনে মনে ভাবলো, আবার সাবাপুকে খুঁজছে কেন এই লোকটা? কি কাজ আছে সাবাপুর সাথে ওনার? মনে মনে রাগ করতে লাগলো নূর। সাদাফ জানে নূর রাগ করবে, কিন্তু লজ্জা থেকে বাঁচতে সবার কথা বলে রাগ তুলে দিল। লজ্জা থেকে রাগ ভালো এই মুহূর্তে।